ইসোফেগাসের ভিতরে তিনটা ডিজিজ আমাদের কাছে ইম্পর্টেন্ট। একটা হলো কার্সিনোমা, অ্যানাদার ওয়ান ইজ ব্যারেটস ইসোফেগাস, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জার্ড। জার্ডটা ইসোফেজিয়াল ডিজিজের ভিতরেও পড়ে, আবার স্টমাকের ডিজিজের ভিতরেও পড়ে। ব্যারেটস ইসোফেগাস, সামটাইমস কল্ড দি ব্যারেট সিন্ড্রোম অর কলমনার এপিথেলিয়াল lined lower esophagus, refers to an abnormal change, that is metaplasia, in the cells of the lower portion of the esophagus. ব্যাপারটা সিম্পল থিং। নর্মালি ইসোফেগাসের যে লাইনিংটা, লোয়ার লাইনিংটা কি? স্কমাস এপিথেলিয়াম। এটা হচ্ছে ওর নর্মাল প্যাটার্ন, অ্যানাটমি। বাট ডিউ টু সাম রিজন যখন এই লাইনিং এপিথেলিয়ামটা চেঞ্জ হয়ে যায় কলামনার এপিথেলিয়াম চলে আসে, এটাকে বলা হচ্ছে যে মেটাপ্লাসিয়া বা ব্যারেটস ইসোফেগাস বলা হচ্ছে এই কন্ডিশনটাকে। তাহলে দেখো, ব্যারেটস ইসোফেগাস সামটাইমস কল্ড দি ব্যারেট সিন্ড্রোম অর কলামনার এপিথেলিয়াম লাইন্ড লোয়ার ইসোফেগাস রেফার্স টু অ্যান অ্যাবনর্মাল চেঞ্জ ইন দি সেলস অফ দি লোয়ার পোর্শন অফ দি ইসোফেগাস। তাহলে বেসিক কনসেপ্ট যেটা আসছে যে আমাদের ইসোফেজিয়াল যে লাইনিংটা আছে সেই লাইনিংটা চেঞ্জ হয়ে কলামনার এপিথেলিয়াল হচ্ছে। When the normal squamous epithelial lining of the esophagus is replaced by goblet cells found lower in the gastrointestinal tract, that is Barrett's esophagus, is diagnosed. আমরা যদি এটাকে ডায়াগনোসিস করার সময় যদি ওখান থেকে আমরা একটু স্যাম্পল নিয়ে আন্ডার মাইক্রোস্কোপে দেখতে যাই, তো ওখানে আমরা গবলেট সেল পাবো। এটা হচ্ছে প্যাথোলজির ব্যাপার। প্যাথোলজি তোমরা কমপ্লিট করে এসেছো না? গবলেট সেল সম্পর্কে কোনো ধারণা আছে? রাইট। দি মেডিকেল সিগনিফিকেন্স অফ ব্যারেটস ইসোফেগাস ইজ ইটস স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ ইসোফেজিয়াল এডিনোকার্সিনোমা, এ পার্টিকুলারলি লিথাল ক্যান্সার। আমরা যখন ক্যান্সার পড়েছি তখন আমরা বলছি লোয়ার এন্ড অফ দি ইসোফেগাসে কী হয়? এডিনোকার্সিনোমা হয়। লোয়ার এন্ড অফ দি ইসোফেগাসে যে কার্সিনোমাটা হয় দ্যাট ইজ এডিনোকার্সিনোমা, এবং তার রিজনটা হলো এইটাই যে স্কমাস এপিথেলিয়াল চেঞ্জ হয়ে যখন কলামনার এপিথেলিয়াল হয়ে যাচ্ছে তখন এর সাবসিকুয়েন্ট স্টেজে যে কার্সিনোমা ডেভেলপ করছে দ্যাট ইজ এডিনোকার্সিনোমা। এবং ব্যারেটস ইসোফেগাসের ইম্পর্টেন্সিটা আমাদের কাছে এই জায়গাতে যে যেহেতু এটা লোয়ার এন্ডের এই চেঞ্জটা যখনই হচ্ছে আমাদের ধরে নিতে হবে যে সাবসিকুয়েন্ট স্টেজে দেয়ার মে বি ডেভেলপমেন্ট অফ কার্সিনোমা, দ্যাট ইজ অ্যাডিনোকার্সিনোমা। আচ্ছা, নেক্সট দিন দেখো কেন এই জিনিসটি ঘটছে। হোয়াই দেয়ার ইজ এ চেঞ্জ ইন দি লাইনিং এপিথেলিয়াম অ্যান্ড অ্যাডাপ্টেশন টু ক্রনিক অ্যাসিড এক্সপোজার ফ্রম দি রিফ্লাক্স ইসোফেজাইটিস। আরেকটা কারণ বলছি কি? গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তাহলে আমরা যে জার্ড নিয়ে আলাপ করবো এর নেক্সট স্টেপে, তাহলে জার্ড ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর দি ডেভেলপমেন্ট অফ ব্যারেটস ইসোফেগাস। কেন হচ্ছে? স্টমাকের এনভায়রনমেন্টটা কি? অ্যাসিডিক। স্টমাকের এনভায়রনমেন্ট পিএইচ কত? স্টমাকে পিএইচ কত থাকে গ্যাস্ট্রিক জুসের? 3.5। তাহলে এটা স্ট্রংলি একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট। তো যখন আমরা অ্যাসিড ইরাকটেশন হয়, দ্যাট ইজ নর্মালি তো পেরিস্টালটিক ওয়েভটা ফ্রম আপওয়ার্ডস টু ডাউনওয়ার্ডস যাচ্ছে। যদি কোনো কারণে এই পেরিস্টালটিসটা এন্টি মুভ করে, দ্যাট ইজ দি ইরাকটেশন উপরের দিকে উঠে যায়, তখন হয়তো পুরো ফুড পার্টিকেল বা স্টমাক কন্টেন্ট যদি উপরে বাইরে বেরিয়ে আসে, দ্যাট উই কল ভমিটিং। বাট বিফোর ভমিটিং সামটাইমস যে কিছু স্টমাক কন্টেন্ট, লিকুইড কন্টেন্ট উপরে ওঠার চেষ্টা করে, যেটাকে আমরা বলি রিফ্লাক্স, মানে নিচের থেকে উপরের দিকে ব্যাকফ্লো করে একটু আসছে। এটা হয়তো পুরো আমাদের মুখ দিয়ে বাইরে বের হয়ে যায় না, নট অ্যাজ এ ভমিট, বাট ইসোফেজিয়াল ওখানে আসে। এটা যখন ক্রনিক্যালি এটা হতে থাকে তখন কি হচ্ছে যে ইসোফেজিয়ালের এনভায়রনমেন্টটা হচ্ছে অ্যালকালাইন, ইট ইজ নট অ্যাসিডিক মাইন্ডেড, বিকজ আমরা যে ফুড পার্টিকেল খাই এই ফুড পার্টিকেল তো অ্যাসিডিক না। তো দ্যাট ইজ হোয়াই ও যখন এই অ্যালকালি এনভায়রনমেন্টে অ্যাসিড আসছে তখন এই এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওখানে একটা লোকাল একটা বার্নিং মানে বার্ন মতো হয়ে যাচ্ছে, এবং ক্রনিক বা রিপিটেড এই প্রসেস যখন হতে থাকছে তখন ওখানে একটা পার্মানেন্ট চেঞ্জ এসে যাচ্ছে, দ্যাট ইজ ব্যারেটস ইসোফেগাস। তাহলে অ্যান অ্যাডাপ্টেশন টু ক্রনিক অ্যাসিড এক্সপোজার ফ্রম রিফ্লাক্স ইসোফেজাইটিস, বারবার যখন অ্যাসিড এনভায়রনমেন্ট মানে থেকে কিছু ফ্লুইড অংশ উপরের দিকে উঠে আসছে তখন ইসোফেগাসকে তো তার একটা প্রোটেকশান নিতে হবে, নাহলে তো পুড়ে যাবে। তো সেই জন্যই কিন্তু এই এপিথেলিয়াল লাইনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কলামনার এপিথেলিয়াম ইজ মোর রেজিস্ট্যান্ট টু অ্যাসিড
environment, দেন স্কোমাস এপিথেলিয়াম। ঠিক আছে, দ্যাট ইজ হোয়াই ইসোফেগাস কিন্তু এই অ্যাডাপ্টেশনটা করছে। ঠিক আছে, এই অ্যাডাপ্টেশনের জন্যই আমরা কিন্তু আলটিমেটলি একটা যে কন্ডিশন ডেভেলপ করছে, দ্যাট ইজ ব্যারেটস ইসোফেগাস। তাহলে আমরা কারণ দুটো বলবো, একটা হচ্ছে অ্যান অ্যাডাপটিভ মেকানিজম ফ্রম দি রিফ্লাক্স ইসোফেজাইটিস, আরেকটা হচ্ছে কি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। যদি কারো গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থেকে থাকে, তার যে ব্যারেটস ইসোফেগাস হবে এবং সাবসিকুয়েন্টলি যে কার্সিনোমা হবে, আমরা ইসোফেজিয়াল কার্সিনোমা যখন পড়েছি তখন একটা ইম্পর্টেন্ট কারণ তো আমরা পড়েছি আর কি। হ্যাঁ, নাও হোয়াট উড বি দি সাইন অ্যান্ড সিমটমস অফ ব্যারেটস ইসোফেগাস? দি চেঞ্জ ফ্রম নর্মাল টু pre-malignant cells that include Barrett esophagus does not cause any particular symptom. খুব সুন্দর একটা কথা প্রথমে আমরা বলে নিচ্ছি যে এই যে চেঞ্জটা হচ্ছে এটা কিন্তু ডাইরেক্ট পার্টিকুলার কোনো এনভায়রনমেন্টের সৃষ্টি করছে না, যার ফলে আমরা কিন্তু অ্যাওয়ার হতে পারি না, আমরা বুঝতে পারি না যে হ্যাঁ দেয়ার ইজ এ অ্যাবনর্মাল চেঞ্জ আসছে আমার ইসোফেজিয়াল লাইনিংয়ে। যেহেতু কোনো পার্টিকুলার সিমটম তৈরি করে না, আমরা কিন্তু এটাকে প্রথমে বুঝে উঠতে পারছি না। দি চেঞ্জ ফ্রম দি নর্মাল টু প্রিমেলিগনেন্ট সেলস দ্যাট ইন্ডিকেট ব্যারেটস ইসোফেগাস ডাজ নট কজ এনি পার্টিকুলার সিমটম। তারপরেও দি ব্যারেটস ইসোফেগাস হাউএভার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দি ফলোয়িং সিমটমস। তাহলে স্পেসিফিক সিমটম হচ্ছে না, কিন্তু কিছু কিছু সিমটমের সাথে এটা সম্পর্কযুক্ত। হঠাৎ দোজ frequent and long-standing heartburn. Frequent and long-standing heartburn. আমরা হার্টবার্ন বলতে কি বুঝাই? বুক জ্বালা করছে। বাট এই জ্বালাটা কি বুকে? নো, রেট্রোস্টার্নাম, বিকজ ইসোফেগাস হচ্ছে একটা রেট্রোস্টার্নাল স্ট্রাকচার। তো যখন অ্যাসিড মিডিয়াটা ইসোফেজিয়াল মিউকোসাটাকে বার্ন করছে, তখন এই যে বার্নিং সেন্সেশনটা হয়, এটা আমরা ফিল করি রেট্রোস্টার্নাল পজিশনে, যেটাকে আমরা বলি হার্টবার্ন। তাহলে ফ্রিকোয়েন্ট অ্যান্ড লং স্টার্নি হার্টবার্ন। ঠিক আছে, ফার্স্ট সিমটম। সেকেন্ড থিং, ট্রাবল সোয়েলিং, দ্যাট ইজ ডিসফেজিয়া। এটা হার্টবার্ন হতে হতে এক পর্যায়ে যে নেক্সটে আসবে কি ডিসফেজিয়া হবে, ডিফিকাল্ট সলোয়িং হবে, কারণ ওই জায়গাটা বার্ন হয়ে গেছে, ওখানে একটু পেন তো হচ্ছেই। যখন আমি ফুড পার্টিকেল সলো করতে গেলে তখন সেখানে একটা পেন হবে, দ্যাট ইজ ডিসফেজিয়া পাবো আমরা। তারপরে আর কি পাবো? সামটাইমস ভমিটিং হবে, ভমিটিং অফ ব্লাড। যদি মিউকাস মেমব্রেনগুলো একটু ড্যামেজটা এক্সটেন্সিভ হয়ে যায়, তাহলে সেখান থেকে ব্লাড বের হয় এবং এটা ভমিটিং আকারে বাইরে চলে আসে, দ্যাট ইজ কল্ড ব্লাড ভমিটিং। আচ্ছা, আর দ্যাট ইজ আমরা বলছি কি হেমাটোমেসিস। ব্লাড ভমিটিং ইজ টার্মড অ্যাজ hematomesis. And what is melena? Yes, this is the correct term. Altered blood in the stool is called melena. তারপরে আসছে কি পেইন আন্ডার দি ব্রেস্ট বোন হোয়ার দি ইসোফেগাস মিট দি স্টমাক। তাহলে এই স্টারনামকে আরেকটা ব্রেস্ট বোনও বলা হয়। তাহলে আমরা পাচ্ছি কি পেইন আন্ডার দি ব্রেস্ট বোন হোয়ার দি ইসোফেগাস মিটস উইথ দি স্টমাক, দ্যাট ইজ কার্ডো ইসোফেজিয়াল জাংশনে আমরা পেইন পাবো। দ্যাট ইজ লোয়ার এন্ড অফ দি স্টারনামে এসে বা জিফয়েড প্রসেসটা যেখানে থাকে সেখানে আমরা একটু পেইন পাবো। আনইনটেনশনাল ওয়েট লস বিকজ ইটিং ইজ পেইনফুল। এরকম কন্ডিশন যদি হয় তাহলে কোনো মানুষ কি খেতে পারে? সে ইউজুয়ালি কিন্তু সে কম খাবে, ফুল মিল সে নিতে পারবে না। সে চাইবে সাধারণত এমন মিল আমি নিব যাতে করে আমার এই ডিসফেজিয়াটা না আসে। তার জন্য সে হয় ম্যাক্সিমাম হয়তো সে লিকুইড ডায়েট অ্যাডাপ্ট করার চেষ্টা করে বা কম খাওয়ার চেষ্টা করে। আলটিমেটলি কী হচ্ছে? তার আনএক্সপ্লেইনড ওয়েট লস হচ্ছে। ঠিক আছে, এই ওয়েট লসটাকে আনইনটেনশনাল বলছি বা আনএক্সপ্লেইনড ওয়েট লস হচ্ছে। সে যে ডায়েট করে কন্ট্রোল করে ওয়েট কমাচ্ছে, নট দ্যাট, আনএক্সপ্লেইনড অর আনইনটেনশনাল ওয়েট লস। তাহলে আমরা এই কয়টা সিমটম হিসাবে আমরা ধরে রাখবো, দ্যাট ইজ নাম্বার 1 ফ্রিকোয়েন্ট অ্যান্ড লং স্ট্যান্ডিং হার্টবার্ন, ট্রাবলস ডিসফেজিয়া থাকবে, হেমাটোমেসিস থাকবে, তারপরে পেন আন্ডার দি ব্রেস্ট বোন অ্যান্ড আনইনটেনশনাল ওয়েট লস। ঠিক আছে, the risk of developing Barrett's esophagus is increased by central obesity, that is peripheral obesity. এই পেশেন্টে যদি সে আবার একটু ওবেস পেশেন্ট হয়ে থাকে, আমার মতো যদি ওবেস হয়ে থাকে, হ্যাঁ তাই তো বোঝা, তাহলে তার এই ব্যারেটস ইসোফেগাস হওয়ার রেটটা আরও ইনক্রিজ করবে।
যদি এই সমস্ত সিচুয়েশন অ্যারাইজ করে এবং পেশেন্ট বিকাম ওবেস পারসন, পেরিফেরাল ওবেস পারসন যদি সে থাকে, হাত পা ভুঁড়ি টুড়ি সব মোটা টোটা, তাহলে কিন্তু এই সিমটমটা আসার চান্সটা বেশি থাকবে। কিভাবে এই ব্যারেটস ইসোফেগাসটা সৃষ্টি হয় এর মেকানিজমটা একটু আমরা জেনে রাখি। ব্যারেটস ইসোফেগাস অকার্স ডিউ টু দি ক্রনিক ইনফ্লামেশন। আগে আমরা বলেছি বা আমরা অবজার্ভ করেছি যে অ্যাসিড যখন এসে ওই জায়গাটাকে বার্ন করছে তখন দেয়ার ডেভেলপস এ process of chronic inflammation. The principal cause of chronic inflammation is GERD. In this disease, acidic stomach, bile, small intestine and pancreatic contents causes damage to the cells of the lower esophagus. স্টমাক থেকে রিফ্লাক্স হয়ে যে জিনিসগুলো উপরে আসে সেখানে শুধু গ্যাস্ট্রিক জুইসই থাকে না, কিছু বাইল থাকে, কিছু প্যানক্রিয়াটিক জুসও থাকে। এইগুলো সব কমনলি এসে লোয়ার ইসোফেজিয়াল মিউকোসাটাকে ড্যামেজ করে। রিসেন্টলি ইট ওয়াজ শোন দ্যাট bile acids are able to induce intestinal differentiation in gastroesophageal junction cells, though inhibition of epidermal growth factor receptor and the protein kinase and enzyme. লাস্ট পোর্শনটুকু তোমাকে এত মনে রাখার দরকার নেই, when you in post graduate level তখন এটা মনে রেখো। তাহলে তোমার মন জানতে হবে কি যে ডিউ টু ক্রনিক ইনফ্লামেশনে হচ্ছে অ্যান্ড প্রিন্সিপাল কজ হচ্ছে অফ ক্রনিক ইনফ্লামেশন ইজ জার্ড অ্যান্ড দিস ডিজিজে যে অ্যাসিড স্টমাকের যে কন্টেন্টগুলো আসছে, নট অনলি গ্যাস্ট্রিক জুস, তার সাথে বাইল আসছে, ইন্টেস্টিনাল জুস আসছে অ্যান্ড প্যানক্রিয়াটিক জুসও আসছে, সবই মিলে এসে এটাকে আমার একটা ইনফ্লামেশন সৃষ্টি করে লোয়ার এন্ড অফ দি ইসোফেগাস মিউকাস লাইনিংটা বিকাম চেঞ্জড।